বাসায় এসে দেখি শ্বশুর শাশুড়ি আর আমার একমাত্র শালা বাসায় এসেছে। আমি শ্বশুর শাশুড়িকে যখন সালাম করতে যাব তখন তারা পা সরিয়ে নিলেন। আমি শ্বশুরকে বললাম, বাবা ভালো আছেন? উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েই কিছুই বললেন না। আমি শাশুড়িকে বললাম, মা আপনি ভালো আছেন? উনি আঁচল দিয়ে মুখ ঢেকে বললেন, তুমি আমায় মা ডেকো না, আমার ঘৃণা লাগছে তোমার চেহারাটা দেখতে। বুঝতে পারছিলাম না ওনাদের কি এমন হলো যে আমার জন্য ওনাদের চোখে এত ঘৃণা ভরা। আমি আমার শালাকে বললাম, সাকিব কি হয়েছে? সাকিবও কিছুই বলল না, শুধু ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি ওর খুব রাগ। বাধ্য হয়ে নিজের রুমে ঢুকলাম। রুমের ভিতর ঢুকে দেখি দুইটা বড় বড় লাকেশ, আর খাটের এক কোণে আমার স্ত্রী শ্রাবণী চুপ করে বসে আছে। শ্রাবণীর চেহারা দেখে মনে হচ্ছে সেও খুব রেগে আছে। আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে, আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমে রয়েছে। আমি ওর পাশে বসে বললাম, কি হয়েছে? তোমরা সবাই এমন করছো কেন? শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল, তোমার একটা সত্য কথাতে হয় এ সংসার টিকবে, না হয় ভেঙে যাবে। আমি শ্রাবণীর কথা শুনে অবাক হয়ে বললাম, মানে কি? শ্রাবণী আমাকে টেনে সবার সামনে এনে বলল, তুমি সবার সামনে সত্যিটা বলো, তুমি কি আজ পতিতালয়ে গিয়েছিলে? কথাটা শুনে আমার বুকের ধুকধুকানি বেড়ে গেল। আমি শ্রাবণীর হাতটা ধরেতে চাইলাম, কিন্তু শ্রাবণী আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি শ্রাবণীকে বললাম, তুমি ভেতরে চলো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। শ্রাবণী চিৎকার করে বলল, আমি কিছুই শুনতে চাই না, তুমি হ্যাঁ অথবা না উত্তর দাও। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। আমার কথা শুনে শ্রাবণী রুম থেকে লাগেজগুলো নিয়ে আসলো, আর শাশুড়ি বলল, সি সি, শেষে কিনা এক লম্পটের সাথে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আমার ছেলে ঠিকই বলেছে, পতিতালয়ের ভিতরে একটা চায়ের দোকানের সামনে এই লম্পটকে সব সময় দেখা যেত। আমি শ্রাবণীর হাতটা ধরে বললাম, শ্রাবণী অন্তত তুমি আমার সব কথা শুনে দাও। শ্রাবণী আমাকে ধাক্কা দিয়ে বলল, যে মানুষ বউ থাকার পরেও বেশ্যাদের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আজ 3 দিন ধরে শ্রাবণীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ওর বাসায় ঢুকতেও পারছি না। দারোয়ানকে সোজা বলে দিয়েছে, আমি যদি ভিতরে ঢুকি তাহলে তার চাকরি চলে যাবে। আজ শ্রাবণী ডিভোর্স লেটার পাঠিয়েছে, আর সাথে একটা ছোট চিরকুট লিখেছে, আর তাতে লেখা, যদি মনে বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও, কারণ এই সাইনের জন্যই আমার বিয়েটা আটকে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার কাজিনকে বিয়ে করব। এই মুহূর্তে আমি আর শ্রাবণীর পাশাপাশি বসে আছি। আমি উকিলকে বলেছিলাম ওর সাথে দেখা না করে আমি সাইন করব না, তাই ও আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। শাশুড়িও এসেছে। শাশুড়ি এসে বলল, আমার মেয়েকে যা বলার তাড়াতাড়ি বলে এইখান থেকে বিদায় হও।
কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না। আমি শ্রাবণীকে বললাম, তোমায় 5 মিনিটের একটা ঘটনা বলবো, তারপর সাইন করে সোজা এখান থেকে চলে যাব, তোমার পিছন ফিরে তাকিয়েও দেখবো না। আমি বলতে শুরু করলাম, 8-9 বছর আগের ঘটনায় ফিরে গেলাম। আমি ইয়াতিম ছিলাম। মানুষের সাহায্য সহযোগিতায় আমি এইচএসসি পাশ করি, কিন্তু সমস্যাটা হলো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন ভর্তির জন্য এতগুলো টাকা দিতে কেউ রাজি হচ্ছিল না। আমি ঢাকায় আসলাম, টাকার জন্য এদিক ওদিক পাগলের মতো ছোটাছুটি করলাম, কিন্তু একটা টাকাও মিলল না। তাই মনের কষ্টে বাধ্য হয়ে সুইসাইড করতে গেলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন লাফ দেওয়ার চেষ্টা করব, ঠিক তখনই একটা হাসির শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে, সুন্দর ফুটফুটে মেয়ে, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, মুখে সস্তা মেকআপ আর গায়ে কড়া পারফিউমের গন্ধ। আমাকে দেখে হাসতে হাসতে বলল, লাভ দিয়ে লাভ নেই, কারণ তুই মরবি না। আমি অবাক হয়ে বললাম, না মরার কি আছে? মেয়েটা আবারও হাসতে হাসতে বলল, তোকে দেখে গ্রামের ছেলে মনে হচ্ছে, আর গ্রামের ছেলেরা সবাই সাঁতার জানে। তুই ওইখান থেকে লাফ দিবি, তারপর যখন দম বন্ধ হয়ে আসবে তখন বাঁচার জন্য ঠিকই সাঁতরে পারে উঠবি। আমি মেয়েটার কথা শুনে চিন্তা করলাম, ঠিকই তো, আমি তো সাঁতার জানি। বোকার কত যে কেন জলে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিলাম। মেয়েটা এইবার আমার সামনে এসে দাঁড়ালো, তারপর জলের দিকে তাকিয়ে বলল, আমিও মরার জন্য এইখান থেকে দুইবার লাফ দিয়েছি, কিন্তু সাঁতার জানতাম বলে 2বারই ব্যর্থ হয়েছি। তা তোর মরার আসল কারণ কি রে? রাত তখন আনুমানিক 2টা বাজে। ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোর নিচে বসে আমি আমার সব কিছু মেয়েটাকে খুলে বললাম। মেয়েটা আমার সব কথা শুনে হাসতে হাসতে বলল, তুই শেষে কিনা টাকার জন্য মরতে গিয়েছিলি? আমি মাথাটা নিচু করে বললাম, তুমি কেন মরতে গিয়েছিলে? মেয়েটা বলল, প্রথমবার মরতে গিয়েছিলাম যখন নিজের সৎ বাবা আমায় ধর্ষণ করেন, আর সেটা আমাকে বলার পরেও। প্রথমবার মরতে গিয়েছিলাম যখন নিজের সৎ বাবা আমায় ধর্ষণ করে, আর সেটা আমাকে বলার পরেও যখন মা বলল, যা হবার হয়ে গেছে, কাউকে কিছু বলার দরকার নেই। আর দ্বিতীয়বার মরতে গিয়েছিলাম যেদিন আমার মা আমায় নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তার 16 বছরের মেয়েটাকে 2 মাস বয়সী লোকের ঘরে রেখে চলে আসে। মেয়েটা তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, এখন আর মরতে ইচ্ছে হয় না। এই দুনিয়ার রং দেখতে খুব ভালো লাগে, মুখোশের আড়ালে মানুষের আসল চেহারাটা দেখতে আজকাল খুব মজা পাই। সারা রাত আমার সাথে জীবনে এক্সপেরিমেন্ট করা যায়। পরের দিন স্ত্রীকে কারণ মিথ্যা বলার কিছু জীবন কোনো আতশবাজি নয় যে হাতের মুঠোয় নিয়ে খেলা যায়। তুই এই বয়সে বলিস না, তাহলে দুনিয়ার অনেক রং আর অনেক আনন্দ থেকে বঞ্চিত হবি রে। সূর্যের আলো যখন ফুটতে শুরু করবে তখন মেয়েটি আমার হাতে টাকা দিয়ে বলল, ভাই রে, প্রতিদিন একটু একটু করে মরে যাওয়ার পরেও আমি যদি বেঁচে থাকতে পারি তাহলে তুই কেন পারবি না?
সেদিনের সেই মেয়েটি আমার ভর্তির সমস্ত টাকা দেয়, এমনকি যখন আমার যা প্রয়োজন ছিল মেয়েটি আমায় সব দিত। মেয়েটির সাথে আমার যৌন চাহিদার কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল ভাই বোনের। খুব চেষ্টা করেছি বোনকে এই অন্ধকার জগৎ থেকে বের করতে, কিন্তু পারিনি। তোমাদের মতো কিছু ভদ্রলোকের ভিড়ে অন্ধকার জগতের মেয়েদের নাকি আর আলো সহ্য হয় না। তাই মাঝে মাঝে নিজে আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতে মিশে যাওয়া, আমায় আলোর পথ দেখানো সেই মানুষটিকে দেখতে পেপারে সাইন করে সোজা চলে আসি। পিছন ফিরে তাকিয়ে দেখার কোনো ইচ্ছে নেই শ্রাবণী কি করছে। শুধু পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়িকে বললাম, মা, আমি না হয় নোংরা ছেলে, তাই পতিতালয়ে যাই, কিন্তু আপনার ছেলে তো ভদ্র মা বাবার সন্তান। সে কিভাবে জানে আমি নিষিদ্ধ পল্লীর ভিতরে চায়ের দোকানের সামনে বসে থাকি? সে কি নিষিদ্ধ পল্লীতে চা খেতে যায় না কি? থাক, বাকিটা বললাম না, বুঝে নেবেন। এখন মধ্যরাত, আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর পিছন থেকে একটা মেয়ে আমায় দেখে অনবরত হাসছে। এই মধ্যরাতের হাসিটা আমি অনেক বছর আগেও একবার শুনেছিলাম। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর পজিটিভলি এটা কমেন্ট করেন, যেন আপনাদের কমেন্টের কারণে আমি উৎসাহ পাই, নতুন নতুন সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।